যেহেতু আমরা ফেব্রিক মেজরের স্টুডেন্ট, সবাইকে আগেই কিছু কথা বলে নেই। এই কোর্সটা আর কি তোমাদের, এই যে কোর্সটা মিটিং ওয়ান কোর্সটা আমাদেরকে একদম খুব ভালোভাবে মানে রপ্ত করতে হবে। বিশেষ করে আমরা নিটিং এর দুইটা কোর্স করি, একটা হচ্ছে নিটিং ওয়ান, নিটিং টু। নিটিং ওয়ান আর টু এর মধ্যে ওয়ানটা হচ্ছে একেবারে বেসিক, মানে তুমি যদি ওয়ানে একটা ভালো দখল নিতে পারো, তাহলে তোমার টুটাতে খুব বেশি না শিখলেও তুমি এই ওয়ানের দক্ষতাটা দিয়ে চাকরি করে ফেলতে পারবে। টুটা লাগবে হচ্ছে যদি টিচিং এ যাও বা অ্যাডভান্স লেভেলে নিটিং করতে চাও, তখন তোমার টু এরও ভালো দক্ষতা লাগবে। আর শুধুমাত্র তুমি যদি এই কোর্সটা, মানে আমি যে কোর্সটা তোমাদেরকে কন্ডাক্ট করতে চলেছি, তুমি শুধু এই কোর্সটা খুব মনোযোগের সাথে করো, পরীক্ষার পাশের জন্য না, যে আমি কিছু শিখবো, আমার এটা দিয়ে চাকরি করতে হবে, আমার কিছু জিনিস বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিক্যালি জানতে হবে, পুরো ব্যাপারটা আমার একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে হবে। যদি এই মন মানসিকতা নিয়ে থাকো, তাহলে মানে আশা করা যায় তুমি এই কোর্সের ফাউন্ডেশন থেকে যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি ভাইবা দিয়ে কমপ্লিট করে চাকরি করতে পারবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি কতটুকু নিটিং বুঝি সেটা আপাতত তোমার বোঝার দরকার নাই। তোমাকে আমি যতটুকু ডেলিভারি দিব, মানে যতটুকু আমি এই কোর্সে তোমাদেরকে শিখাবো, এইটুকু রিসিভ করার জন্য তোমরা একটা ডিটারমিনেশন নিয়ে রাখবা। পারতপক্ষে একেবারে একান্ত কোনো সমস্যা না হলে এই ক্লাসটা মিস করবা না। তোমার যেহেতু ফেব্রিকের স্টুডেন্ট, আমি আগেই বলে দিচ্ছি, তো তুমি একটু কষ্ট করে হলেও এই কোর্সটা অবশ্যই করে ফেলবা। আর কোর্সে তো যেহেতু নতুন কোর্স, একেবারে নিটিংটা তোমাদের জন্য নতুন, বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ করবে। তো যত বেশি কোশ্চেন করবা তত বেশি শিখতে পারবা, কারণ আমি তো অনেক কিছু হয়তো মিস করে যাবো। তুমি যখন কোশ্চেন করবো তখন ব্যাপারটাকে আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করবো, এই হচ্ছে বিষয়। তো বুক রেফারেন্সে আসি। বুক রেফারেন্সে আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসের মধ্যে তো এখন বইয়ের নাম দেওয়া থাকে না, তো এটা তো সবাই চিনো, আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইলস ফর এ মার্চেন্ডাইজার, মানে বেলাল স্যারের যে বইটা। তো আমাদের এই বইটাতে ঠিক যেভাবে আছে, মানে কন্টেন্টগুলো, আমাদের সিলেবাসটাও ঠিক হুবহু একইভাবে আছে। মানে আমি সিলেবাসে যা আছে, সিলেবাসটাকে যেভাবে সাজানো হয়েছে বইটাতে ঠিক একইভাবে লেখা হয়েছে। আলটিমেটলি ব্যাপারটা এরকম হয়েছে যে বইটাকে বেস করে সিলেবাসটা তৈরি করা হয়েছে। সুতরাং এই বইটা আমাদের মিটিং এর জন্য, মানে মিটিং ওয়ান কোর্সের জন্য যথেষ্ট। অন্য কোনো একটা সিঙ্গেল বইয়ের তোমার হেল্প নিতে হবে না পরীক্ষাতে যদি তুমি শতভাগ আনসার করতে চাও। মানে এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না, হয়তো দুই একটা ম্যাথ আসতে পারে, বাট এই বইয়ের বাইরে আর কোনো কিছু নাই সিলেবাসে যেটা কিনা পরীক্ষাতে আসবে। তো এর পাশাপাশি যেহেতু আমরা ফেব্রিকের স্টুডেন্ট, আমরা নিটিংটাকে আর একটু ডিটেলসে বোঝার জন্য আমরা কিছু বই সংগ্রহ রাখতে হবে। যারা একটু ভালো করতে চাও, এই স্পেন্সারের বইটা তো অবশ্যই রাখবা, এটাকে নিটিং এর বাইবেল বলা হয়, ডেভিড জে স্পেন্সার নিটিং টেকনোলজি। এটাকে রাখতে হবে এই জন্য, কারণ এই বইটাতে যে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, সেই ধারাবাহিকতাই কিন্তু বেলাল স্যারের বইতে আছে। সেজন্য কিছু ছবি এখানে ক্লিয়ার পাবা, হ্যাঁ, আরো কিছু ডিটেলিং পাবা, যেহেতু ওখানে নিটিংটাকে একটা অংশ হিসেবে লেখা হয়েছে, আর এটা শুধুমাত্র নিটিং এর উপর বই, সেজন্য এখান থেকে অনেক কিছু ওখানে মানে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে বইতে, কিন্তু এখানে আরো ডিটেলস পাবা। তবে এটার একটু অসুবিধা হচ্ছে, এটা বিদেশি মানে বই হওয়াতে, মানে ইউকে ইউএস এর বইগুলোতে যেটা হয়, মানে ভাষাটা একটু জটিল হয়, এই বইয়ের ভাষাটা একটু জটিল, এই হচ্ছে সমস্যা। আর বাকি সব কিছু কিন্তু ঠিক আছে। এটা হচ্ছে নিটিং এর জন্য একদম পুর টেক্সট বই। অনেক ইউনিভার্সিটি, বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে এই বইটা নিটিং এর জন্য পড়ানো হয়। আর আমরা যেহেতু সাবকন্টিনেন্টের মানুষ, আমাদের জন্য ইন্ডিয়ান বইগুলো একটু প্রিফার করে বেশি, তো সেজন্য আফগানকারের যে বইটা আছে এটা, আর হচ্ছে আনবুমানের যে বইটা আছে নিটিং, এগুলো নিবা। এগুলো নিলে হবে কি, এগুলোর ভাষা খুবই সিম্পল, মানে আমাদের সাবকন্টিনেন্টের ভাষা, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, খুব সুন্দর করে ব্যাপারটাকে এক্সপ্লেন করা হয়। তুমি অনেক কিছু হয়তো এখানে বুঝবা না, বাট সেটা এখানে পড়লেই খুব সহজে বুঝে যাবে। সুতরাং তোমরা এই চারটা বই, মানে ওটা তো অবশ্যই লাগবে, বেলাল স্যারের বইটা তো লাগবেই, কারণ এটা তো তোমার সিলেবাসের সাথে সম্পর্কিত। আর এই তিনটা বই অবশ্যই ফেব্রিকের স্টুডেন্ট হিসেবে তোমরা সংগ্রহ করে ফেলবে। অন্তত যারা ভালো করতে চাও তারা অবশ্যই তিনটা বই সংগ্রহ করবে। আর এগুলো সবগুলোই বুক ফেয়ারে পেয়ে যাবা, মানে ফটোকপি বই আছে। তো আমরা যদি একটু সিলেবাসটার উপরে আলোকপাত করি, আমাদের এই সিলেবাসটাতে
দুইটা অংশ আছে, দুইটা অংশ। একটা অংশ হচ্ছে ওয়েফট নিটিং, আর একটা অংশ হচ্ছে ওয়ার্প নিটিং। তো আমাদের পরীক্ষাতেও দেখা গেছে ওয়েফট নিটিং থেকে অর্ধেক হয় প্রশ্ন, মানে পার্ট এ, আর ওয়ার্প নিটিং থেকে পার্ট বি হয়। যদিও ওয়ার্প নিটিং থেকে পার্ট বি হয়, কিন্তু আসলে আমাদের 70 থেকে 75% কন্টেন্ট হচ্ছে ওয়েফট নিটিং এর, আর 25 থেকে 30% কন্টেন্ট হচ্ছে ওয়ার্প নিটিং এর। যদিও ওয়ার্প নিটিং এর কন্টেন্ট কম, বোঝার বিষয় কম, জানার বিষয়ও কম, তারপরে ওখান থেকে একটা সেট হয়। ওখানে প্রশ্নগুলো হচ্ছে স্পেসিফাইড, কিছু প্রশ্ন বারবার পরীক্ষায় আসবে। আর এখানে ওয়েফট নিটিং এ কন্টেন্ট অনেক বেশি, তোমার বোঝার বিষয়ও এখানে বেশি, এবং কোশ্চেনের ভ্যারাইটি, জানা, বেসিক সবকিছু এখানেই বেশি। সুতরাং আমরা একটু বেশি সময় নিব ওয়েফট নিটিং এ, তারপরে ওয়ার্প নিটিং তো আসবেই। তো আজকে আমরা শুরু করতেছি হচ্ছে নিটিং এর একটু ইতিহাস দিয়ে। এটা তোর পরীক্ষায় আসে না, বেসিক্যালি আলোচনা করার জন্য আর কি, যে নিটিংটা কিভাবে আসলো বা নিটিং কিভাবে হলো। একটা সময় মানুষ হাত দিয়ে নিটিং করতে, মানে দুইটা কাঠি নিত, এখনো আছে, সোয়েটার এখনো এইভাবে নিটিং করা হয়। দুইটা কাঠি দিয়ে জাস্ট লুক ফর্ম করে একটা রুমে একটা লোক ইনসার্ট করে নিটিং করতে থাকে। এবং বাড়িতে তোমরা অনেকে যারা গ্রামের দিকে দেখবা ওই যে কুশি কাটা ইউজ করে, কুশি কাটা দিয়ে নিটিং করে। তো ওই টেকনোলজিটা ছিল আগে থেকেই, ওইভাবে করেই মূলত নিটিং করা হতো। সুতাকে একটা সুইয়ের মতো নিডেল বানিয়ে সে নিডেলের মাথা দিয়ে এনে একটা লোকের মধ্যে একটা লোককে ইনসার্ট করে করে বানানো হতো। পরবর্তীতে দেখলো যে এটাতে তো আসলে অনেক টাইম কনজিউম হয়। টাইম কনজিউম বলতে একেবারে খুব ইফিসিয়েন্ট, দেখো গ্রামে অনেক মহিলারা খুবই দক্ষ, ওরকম ইফিসিয়েন্ট একজন মহিলাও বা একজন নিটার 120 থেকে 150টা লুপ নিট করতে পারে। মানে তোর 120টা মানে কি সেকেন্ডে দুইটা, এর চেয়ে বেশি তো আর পসিবল না, মানে মানুষের পক্ষে তো আর মনে করো কতটুকু সম্ভব। 120টা মানে হচ্ছে সেকেন্ডে দুইটা, তাও কিন্তু অনেক ফাস্ট। 120 থেকে 150 লুপ তৈরি করতো একজন ওয়ার্কার বা একজন যে নিটিং করতো সে কতক্ষণে, 1 মিনিটে। কিন্তু সেই জায়গায় আমরা এটাকে নিয়ে গেছি 20 মিলিয়নে। মানে এখন যে মডার্ন নিটিং মেশিন আছে সেটাতে প্রতি মিনিটে মোর দেন 20 মিলিয়ন লুপ তৈরি হয়। চিন্তা করতে পারো আমরা কোন জায়গা থেকে, মানে যেখানে 120 ছিল সেই 120কে আমরা প্রায় 2 কোটিতে নিয়ে আসছি। মিনিটে আমরা 2 কোটি লুপ প্রডিউস করতে পারি। এই হচ্ছে আমাদের এখন প্রোডাকশন লেভেল। আর একটা বিষয় হচ্ছে আমাদের দেশে নিটিংটা খুব গ্রো করছে। তোমরা যারা ফেব্রিকে আসো অনেকেই কিন্তু উইভিং এ চাকরি করবে না, ম্যাক্সিমামই দেখবে যে নিটিং এ যাবে। মানে হয়তো 10% উইভিং এর দিকে যেতে পারে, বাকি সবাই নিটিং এর দিকে যাবে। তো এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, যে টেকনিক্যাল বিষয়টা ভালো বুঝতে পারবে তাদের জন্য নিটিং সেক্টরটা কিন্তু খুবই, মানে কেরিয়ার করার জন্য একটা ভালো জায়গা। তুমি ওখানে গিয়ে অনেক প্রোগ্রামিং করতে পারবা, সেট করতে পারবা, প্যারামিটারগুলো বুঝতে পারলেই বাস তুমি ওখানে কাজ করতে পারবে। তো এই লেভেলে নিয়ে যাওয়ার পিছনে কাজ করছে কি, কাজ করছে হচ্ছে নিটিং এর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা কি ধরনের, 2 ধরনের ডেভেলপমেন্ট আছে। একটা হচ্ছে নিটিং নিডেলের ডেভেলপমেন্ট। এই যে নিটিং করার জন্য যে নিডেল ইউজ করা হতো, যে কুশি কাটা, সেইটাতে ডেভেলপমেন্ট করা হয়েছে ধাপে ধাপে। যেমন 1589 সালে উইলিয়াম লি একটা নিটিং নিডেল আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে ল্যাচ নিডেল। এই ল্যাচ নিডেল আবিষ্কার হওয়ার পরে নিটিং এর জগৎটা চেঞ্জ হয়ে গেছে, নিটিং টেকনোলজিটা চেঞ্জ হয়ে গেছে। কারণ ওখানে উনি এমন একটা নিডেল আবিষ্কার করছে যেখানে একটা ল্যাচ থাকে, যে ল্যাচটা নিজে থেকে বন্ধ হয়, নিজে থেকে আবার খুলতে পারে। তো এই কারণে একটা লুপের মধ্যে একটা লুপকে ইনসার্ট করাটা সহজ হয়ে গিয়েছে। তো তখন বিভিন্ন মেশিনগুলো, ফ্ল্যাট মেশিন, সার্কুলার মেশিন, জ্যাকার্ড মেশিন, এই মেশিনগুলো পরবর্তী ধাপে ধাপে অনেকগুলো ডেভেলপ হয়েছে, এবং ডেভেলপ হতে 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 আজকের এই পর্যায়ে এসেছে। তো তোমরা ওখানে সালভিত্তিক কিছু ডেভেলপমেন্ট দেখতে পারবা, সেটা হচ্ছে কোন নিডেলটা কত সালে আবিষ্কৃত হয়েছে, কোন মেশিনটা কত সালে। এখন তো আর মেশিনটা বুঝবা না, কারণ এখন তো মেশিন পড়ো নাই। পড়ার পরে লাস্টে একবার আবার যখন কোর্স শেষ হয়ে যাবে তখন একবার হিস্ট্রিটা আবার দেখে নিবা আর কি, বুঝছো না? মানে এখন তো হিস্ট্রি দেখে লাভ নাই। তোমরা যদি বলি সার্কুলার নিটিং মেশিন, ফ্ল্যাট নিটিং মেশিন, বিয়ার্ডেড নিডেল, ল্যাচ নিডেল, সেগুলো তুমি কিছু বুঝতেছো না তো এখন। মানে একটা বুঝে নাও যে 1589 সালে ল্যাচ নিডেল আবিষ্কার হওয়ার পর থেকে আরো কিছু নিডেল, আরো কিছু মেশিন ধাপে 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 ডেভেলপ হয়েছে। এরপর থেকে নিটিংটা আজকের অবস্থানে এসেছে, এবং আজকে আমরা খুবই হাই স্পিডে, অ্যাবাউট 40 স্পিডে মোটামুটি 3000-4000 নিডেলকে একসাথে, মানে 40 RPM এ ঘুরাইতে পারি, যাতে করে দেখা গেছে ওখানে প্রায় 1.5-2 কোটি লুপ প্রতি
মিনিটে প্রডিউস হচ্ছে। এবং আলটিমেটলি প্রোডাকশন রেটটা হচ্ছে, মনে করো একটা মেশিন, একটা সার্কুলার নিটিং মেশিন, সেটা দিয়ে অ্যাবাউট 500 কেজি থেকে 1 টন পর্যন্ত প্রোডাকশন প্রতিদিন দিতে পারে। তো তার মানে তুমি যদি মনে করো যে তোমার 10টা মেশিন আছে, সাথে 10টা মেশিন থেকে ডেইলি তুমি 6 থেকে 8 টন বা 6 থেকে 10 টন প্রোডাকশন পেতে পারবে। মানে বুঝতেছো, মানে এটা কিন্তু একটা হিউজ প্রোডাকশন। একটা মেশিন থেকে কাপড় কনভার্ট করা, যে তোমরা উইভিং করছো, কাপড় কনভার্সনটা উইভিং এ কেমন, অনেক স্লো। অনেক স্লো মানে কি, 1 মিনিটে কত গজ কাপড় প্রডিউস হয় উইভিং এ, মানে 1 মিনিটে কত গজ প্রোডাকশন ক্যালকুলেশন করছো না, আনুমানিক কতটুকু? ধরো একটা সিম্পল কাপড় 100 পিপি, মানে 100 পিপিআই, আর হচ্ছে ওইদিকে হচ্ছে মনে করো এয়ার জেট লুম, ধরো 500 আরপিএম এ চলে। তো 500 আরপিএম বাই 100 কত হইলো? 5 ইঞ্চ কাপড় হয় 1 মিনিটে। তো তুমি যদি ঘন্টায় নিয়ে যাও তাহলে কত হবে? 300। আর হচ্ছে এটাকে যদি তুমি দিনে নিয়ে যাও, এটা কিন্তু খুব বেশি না। ইঞ্চ, আমরা কিন্তু এখনো ইঞ্চেই আছি। 300 ইঞ্চ, তো 300 ইঞ্চে কতটুকু? খুব মানে ধরো 39 বা 40, ধরো 40-এ ধরো 1 গজ, 40, 40, 40 এভাবে করে 7, ধরো 7 গজ। তো 7 গজ হচ্ছে ঘন্টায়। তো 7 গজ যদি ঘন্টায় হয়, 24 ঘন্টা 428, 28, মানে 24 ঘন্টায় 24 × 7, তো কত হচ্ছে? 5, ধরো 170 সামথিং, 170 বা 180, 170 গজ কাপড় বুনে দিচ্ছে একটা উইভিং মেশিন, যেটা কিনা মোটামুটি সবচেয়ে মানে মাল্টিফেজের নিচে সবচেয়ে হাই স্পিড লুম হচ্ছে এয়ার জেট লুম। সেখানে তুমি অ্যাবাউট 170 গজ কাপড় বুনতে পারতেছো একদিনে। আর সেখানে 1 টন, একটা নিটিং মেশিন অ্যাবাউট 800 কেজি 900 কেজি কাপড় তোমাকে নিটিং করে দিতে পারতেছে। আলটিমেটলি আমার কাজ কি? কাজ হচ্ছে কনভার্ট করা, সুতাকে কনভার্ট করে ফেব্রিকে নিয়ে আসা। সেটা উইভিং টেকনিকে হলে খুব স্লো হয়, আর নিটিং এ এই রেটটা অনেক বেশি। এটাকে আমরা ওই লেভেলে নিতে পারছি, এই জন্য নিটিং এর প্রোডাকশন রেটটা অনেক হাই। এবং অল্প কিছু নিটিং মেশিন দিয়ে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরিকে ব্যাকআপ দেওয়া যায়। মানে ধরো তোমার 10টা নিটিং মেশিন আছে, ডেইলি যদি তুমি 10 টন করে প্রোডাকশন দাও, 8 টন করে প্রোডাকশন দাও, তাহলে গার্মেন্টসে কি পরিমাণ, মানে এটা দিয়ে তুমি দেখা গেছে 7-8 লাইনের একটা গার্মেন্টসকে ব্যাকআপ দিতে পারবে অল্প কিছু নিটিং মেশিন দিয়ে। মানে একটা বড় বিশাল একটা গার্মেন্টস ফ্যাক্টরির ব্যাকআপের জন্য অল্প কিছু নিটিং মেশিন, 20টা-25টা নিটিং মেশিন যথেষ্ট। এটা আমরা বলতে চাচ্ছি। ওভেন কাপড় আর নিট কাপড়ের মধ্যে পার্থক্য আমরা বুঝি, চিনতে পারি এমনি দেখলে কোনটা ওভেন কোনটা নিট। হ্যাঁ, তাহলে তোমার প্যান্ট কি আর তোমার টি শার্ট কি? আর প্যান্ট ওভেন। তাহলে আমরা মোটামুটি এমনি টপসের মধ্যে যেগুলো শার্ট ছাড়া, টি শার্ট পলো শার্ট যা পরে আছি সব হচ্ছে কি নিট। আর বাকি যেগুলো ফর্মাল, মানে শার্ট আর প্যান্ট দেখতে পাচ্ছ, ট্রাউজার না, এগুলো হচ্ছে কি ওভেন। তো আমরা তো এমনিতে নর্মালি থিওরিটিক্যালি দেখি যে ইন্টারলেসমেন্টের মাধ্যমে হয়, আর এখানে কি হয় ইন্টার লুপিং এর মাধ্যমে হয়। তো ইন্টার লুপিং আর ইন্টারলেসিং এর পার্থক্যটা তো প্র্যাকটিক্যালি আমাকে বুঝতে হবে, কারণ কাপড় দেখে বুঝতে হবে। তো আমরা এই কোর্সে বেশ কিছু কাপড়ও দেখবো, যখন নিটিং এর বিভিন্ন ডিজাইন আসবে তখন কাপড় দেখে দেখে বোঝার চেষ্টা করবো। তো এই কোর্সের শুরুতে আমাদেরকে কিছু টার্ম শিখতে হবে, কিছু টার্মিনোলজি, নিটিং সংক্রান্ত কিছু টার্ম। তো আমরা এই টার্মসগুলোতে 2-3 দিন সময় ব্যয় করব, কারণ আমরা টার্মগুলো যদি ভালো বুঝতে পারি তাহলে পরবর্তীতে আমাদের জন্য আগানো সহজ হবে।
তো এটা প্র্যাকটিস এখন আসবে না, আস্তে আস্তে বাসায় প্র্যাকটিস করলে চলে আসবে। হ্যাঁ, আপাতত যুতুকে রাখো, পরে প্র্যাকটিস করলে চলে আসবে। তো আমরা প্রথমে যে টার্মটা শিখবো সেটা হচ্ছে কিঙ্ক অফ ইয়ার্ন। কিঙ্ক অফ ইয়ার্ন বোঝার আগে এটা বুঝো যে নিট ফেব্রিকের যে গঠনের যে প্রক্রিয়া আর ওভেন ফেব্রিকের গঠনের প্রক্রিয়া কিন্তু একটু পার্থক্য আছে। এটা হচ্ছে শুধু ইন্টারলেসমেন্ট হয় ওভেনে, তার মানে ইয়ার্নকে কি খুব বেশি বাঁকতে হয়, ইয়ার্নে হালকা ক্রিম্প হয়, এটা এইটুকু ক্রিম্প হয়ে থাকে, এই তো। ইয়ার্নকে তো আর খুব বেশি আহামরি বাঁকতে হয় না। বাট এখানে দেখো একটা সুতাকে, একটা স্ট্রেইট একটা সুতাকে তোমার ধরে এইরকম বাঁকিয়ে এরকম করে নিয়ে আসতে হয়, মানে একটা লুপ তৈরি করতে হয়। এটা ইন্টারলুপিং, তো একটা লুপ তৈরি করতে হয়। তো লুপ তৈরি করা মানে কি, যে এটাই তো লুপ। তার মানে ইয়ার্নটাকে অ্যাবাউট মানে মোর দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে বাঁকতে হয়, 180 অনেক কাছাকাছি অ্যাঙ্গেলে তাকে বাঁকতে হয়। এই যে সুতাটা এরকম বাঁকায় নিয়ে আসতে হয়, একটা শক্ত সুতা হলে কি বাঁকাইতে পারতা না। এই জন্য নিটিং এ যে আমাদের সুতা যায় বা যে সুতাকে নিটিং এ ইউজ করা হয় সেই সুতাগুলো কিন্তু অবশ্যই সফট সুতা ইউজ করা হয়, সফট। তুমি দেখবা যে তো পোলো শার্ট টি শার্ট যেগুলো পরো এগুলা কাপড়টাই একটু সফট হয়। সফট কিন্তু শুধুমাত্র নিটেড স্ট্রাকচার হওয়ার কারণে হয় না, বরং নিটেড স্ট্রাকচারে যে সুতা ইউজ করা হয় সেই সুতাকে সফট আকারে বানানো হয়। তুমি একটা স্পিনিং মিলে গেলে দেখবা দুই ধরনের সুতা তারা বানায়, একটা হচ্ছে ওভেনের জন্য সুতা আর নিটের জন্য সুতা। ওভেনের জন্য এবং নিটের জন্য সুতার মধ্যে পার্থক্যের জায়গাটা কোথায় থাকে, একটা সফট হয় একটা হার্ড হয়। তো মনে করো সফট মানে কতটা টুইস্ট দিলে সফট হবে, মানে কয়টা টুইস্ট দিলে। কখনো দেখা গেছে আমাকে 40 কাউন্টের সুতা বানাইতে হবে, কখনো আবার 20 কাউন্টের সুতা বানাইতে হবে, কখনো 16 কাউন্টের সুতা বানাইতে হবে। 16 কাউন্টের সুতাতে যতটা টুইস্ট দিলে সফট হবে, 40 কাউন্টের সুতাতে তো অতটা টুইস্ট দিলে সফট হবে না, নাকি? তো বুঝো একটা মোটা বস্তুকে তো 2টা পাক দিলেই অনেক শক্ত হয়ে যাবে, বাট 40 কাউন্টের সুতাতে তুমি 15টা পাক দিলেও এটা শক্ত হবে না, সফটই থেকে যাবে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, টুইস্ট মাল্টিপ্লায়ারের উপর। ঠিক আছে, যখন নিটিং এ যায়, নিটিং এ অ্যাবাউট 3.5 বা 3.8 এর নিচে থাকে টুইস্ট মাল্টিপ্লায়ার, মানে 3.8 এর নিচে লেভেলে এটাকে সফট রাখা হয়। আর যখন উইভিং এ যায় এটা তো 4.5 5 এর উপরে উঠে যায়, 4.5 থেকে 5 এর উপরেও দেয়, সুতাকে শক্ত রাখা হয়। সেখানে সুতা শক্ত রাখাটা জরুরি, কারণ সুতাকে ওয়ার্পে সুতা টান করবে, টানে যাতে ছিঁড়ে না যায় সেটা মেনটেন করতে হবে এবং শক্ত থাকতে হবে, কারণ ওভেনের জন্য। আর নিটে অবশ্যই অবশ্যই এটাকে উল্টা হইতে হবে, অর্থাৎ সফট হইতেই হবে। সফট না হলে তুমি তো বাঁকাইতেই পারবো না, পারা যাবে? এই জন্য একটা পার্থক্যের কথা মনে রাখবা, সেটা হচ্ছে ওভেনের সুতার ক্ষেত্রে টুইস্ট মাল্টিপ্লায়ারের মানটা যত কাউন্টারই বানানো না কেন সেই কাউন্টের সাপেক্ষে তো চেঞ্জ হবেই। টুইস্ট মাল্টিপ্লায়ারের মানটা অ্যাবাউট 4.5 এর উপরে। আর নিটিং এ যে সুতা যায় এগুলো 4 এর উপরে নাই। নিট সুতা কখনো দেখবা না যে টুইস্ট মাল্টিপ্লায়ার 4 এর উপরে সেট করা হয়েছে। 3.8 3.5 3.9 এই লেভেলের নিচে রাখা হয়, কারণ নিটিং এর সুতাটা স্বাভাবিকভাবে আমার একটু সফট হইতে হবে। কিঙ্ক অফ ইয়ার্ন থেকে কথাটা আসছে। কিঙ্ক অফ ইয়ার্ন মানে হচ্ছে আমি যে নিটিং করার সময় এই যে একটা নিটের স্ট্রাকচার, এই স্ট্রাকচার করার সময় সুতাটাকে যে বাঁকাচ্ছি, একটা ইউনিট যদি আমি ধরে নিই, একটা লুপের একটা ইউনিট, মনে করে যে এখান থেকে এই পর্যন্ত একটা ইউনিট, এই একটা ইউনিট অফ ইয়ার্ন যেটাকে বাকিয়ে একটা লুপ আকৃতি দেওয়া হয় সেটাকে বলা হয় কিঙ্ক অফ ইয়ার্ন। আর মানে এইটুক পর্যন্ত সুতার যে দৈর্ঘ্য, মানে একটা নিটেড স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা লুপ তৈরি করতে যতটুকু সুতা দরকার হয়, এটাকে স্ট্রেট করলে, স্ট্রেট অবস্থায় যখন ছিল তখন যতটুকু সুতা ছিল ততটুকু সুতাকে বলা হয় কিঙ্ক অফ ইয়ার্ন। একটা নিটেড স্ট্রাকচারে যে লুপগুলো ব্যবহৃত হয় বা যে লুপগুলো থাকে, সেই লুপগুলার একটা লুপ তৈরি করতে যতটুকু ইয়ার্ন লেগেছিল, যতটুকু ইয়ার্ন দিয়ে একটা লুপ তৈরি করা হয়েছে, সেই লেন্থ অফ ইয়ার্নটাকে বলা হয় কিঙ্ক অফ ইয়ার্ন। যখন একটা লুপ তৈরি হয় এবং আরেকটা লুপ তৈরি হয়, একটা লুপের ভিতর দিয়ে, একটা লুপের মধ্য দিয়ে একটা লুপকে যখন ইনসার্ট করা হয়, এরকম একটা মধ্যে দিয়ে আরেকটাকে ইনসার্ট করা হয়েছে মানে আটকে ফেলা হয়েছে,
তো তখন এই এই অংশটাকে বলা হয় নিটেড লুপ। একটা কিঙ্ক অফ ইয়ার্নের সাথে আরেকটা কিঙ্ক অফ ইয়ার্ন যখন ইন্টারম্যাশ করে বা ইন্টারলুপিং হয় বা ইন্টারম্যাশিং হয় তখন তাকে বলা হয় নিটেড লুপ। নিটেড স্টিচ বলা হয় কাকে? যখন আমি একটা স্ট্রাকচার কথা বলবো নিটেড স্ট্রাকচার, সেই নিটেড স্ট্রাকচার থেকে একটা অংশকে ধরে রাখার জন্য, মানে একটা পুরো নিটেড স্ট্রাকচারকে ধরে রাখার জন্য যতটুকু অংশ জরুরি বা যতটুকু অংশ দরকার হয় তাকে বলা হয় নিটেড স্টিচ। এবং সেই ক্ষেত্রে মোটামুটি 3টা কিঙ্ক অফ ইয়ার্ন বা 3টা লুপ হলেই এটা ধরে রাখতে পারে, মানে একটা স্ট্রাকচার হয়ে যায়, একটা ছোটখাটো একটা স্ট্রাকচার হয়ে যায়। আর সেটাকে বলা হয় নিটেড স্ট্রাকচার বা নিটেড স্টিচ। একটা স্ট্রাকচারের স্মলেস্ট যতটুকু ইউনিট আছে সেই ইউনিটটাকে আমরা নিয়ে আসতেছি এখানে, এটাকে বলতেছি নিটেড স্টিচ। তবে এখানে একটা কথা আছে, এই যে নিটেড লুপ এবং স্টিচ এই দুইটা বিষয়কে আমরা যদিও এখানে আলাদা করে শিখতেছি, কিন্তু বেশিরভাগ বইতে একইভাবে, মানে কখনো এই শব্দটাকে স্টিচ বলা হচ্ছে, কখনো লুপ বলা হচ্ছে। এই যে আমরা এটাকে বলতেছি কিঙ্ক অফ ইয়ার্ন, এটা কিন্তু একটা লুপ, এবং এখানে কিন্তু আমরা 2টা লুপ আছে, এখানে 3টা লুপ আছে। এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে পরবর্তীতে লুপ বা স্টিচ নামে ডিফাইন করা হয়। মানে আমি বলতে চাচ্ছি একটা সময় গিয়ে, মানে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু লুপ আর স্টিচকে সিনোনাইম হিসেবে শিখব। মানে যাহা লুপ তাহাই কিন্তু স্টিচ। এখানে এগুলো কিন্তু খুব বেশি পার্থক্য করতেছে না যে কোনটা লুপ কোনটা স্টিচ। এখানে আমরা জাস্ট একটা ইউনিটকে ধরে দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি যেটা লুপ সেটা হচ্ছে কি স্টিচ। একই একই জিনিস, সিনোনাইম। কোনো বইতে স্টিচ লিখে, কোনো বইতে লুপ লিখে। তো আলটিমেটলি একটা লুপ মানে হচ্ছে তুমি এই যে কিঙ্ক অফ ইয়ার্নটাকে ধরে রাখো, কিন্তু শুধু কিঙ্ক অফ ইয়ার্নটা তো নিটেড স্ট্রাকচার না, মানে এটার সাথে কেউ ইন্টারমেশ করেছে, এটার সাথে কেউ যখন ইন্টারমেশ করবে তখন তো তুমি সেটা নিটিং বলতে পারবা। এইটা হচ্ছে নিট, একটা নিটিং। এটা তো নিটিং না, আলটিমেটলি এটাও কিন্তু একটা লুপ। তো এই যে এখানে এটার সাথে যখন ইন্টারমেশ করেছে তখন আমরা এটাকে বলতেছি এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে, বা এখানে একটা স্টিচ আছে, এখানে একটা স্টিচ আছে। এখানেও একই, 1 2 3টা লুপ আছে। 3টা লুপ আছে মানে আলটিমেটলি 3টা কি আছে, স্টিচও আছে। এবার আসো নিডল লুপ এবং সিঙ্কেল লুপের ক্ষেত্রে। এই যে একটা লুপকে যদি আমরা একটু দেখতে চাই এরকম এটুক পর্যন্ত, বা এর পরে তো আরেকটা আছে এরকম, এভাবে করে হচ্ছে না। এখানে যে কোনো একটা সুতা যদি চিন্তা করো, যে এখান থেকে চিন্তা করো এটা আসছে, তারপরে যে এদিক দিয়ে গেল, তারপরে এই যে এখানে এখানে এভাবে আসছে, এখান থেকে স্মলেস্ট ইউনিট কোনটা, এটুক না, এটুকু তো ইউনিট। এইটুকু ইউনিটটাকে আমরা যদি একটু ভেঙে ভেঙে বলতে চাই, এই অংশটা থাকে একটু বাঁকানো, তাই না? আর এই অংশটা থাকে একটু সোজা, এটুক পর্যন্ত থাকে সোজা। আবার এই অংশটা আবার বাঁকানো থাকে, এই অংশটা বাঁকানো থাকে। তাহলে একটা নিডল লুপের মধ্যে, বা এই যে একটা লুপের মধ্যে কি কি থাকে? একটা লুপ মানে হচ্ছে এটাকে বলি আমরা আর্ক। আর্ক মানে তো বুঝো বৃত্তচাপ, যেহেতু টপে থাকে এটাকে বলে টপ আর্ক। একটা টপ আর্ক থাকে, একটা লুপের মধ্যে কি থাকে, টপ আর্ক কয়টা আছে, একটা। এদেরকে বলা হয় লেগ। এটা একটা লেগ, এটা একটা লেগ। লেগ কয়টা থাকে তাহলে? আর কি থাকে? এদেরকে বলা হয় বটম আর্ক। এখন বটম আর্ক কয়টা আছে? দুইটা কি সম্পূর্ণ আছে? বটম আর্ক তো হচ্ছে এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা বটম আর্ক, তাই না? তো এখানে একটা লুপের মধ্যে কি সম্পূর্ণ একটা বটম আর্ক আছে? দুইটা আছে। কি আছে দুইটা?
তার মানে একটা নিটেড লুপ বা নিটেড স্টিচ মানে হচ্ছে এখানে তিনটা জিনিসের সমন্বয় থাকবে। একটা হচ্ছে একটা টপ আর্ক থাকবে, দুইটা লেগ থাকবে, আর দুইটা বটম আর্কের হাফ অংশ থাকবে। কি চিনলাম? টপ আর্ক, লেগ, আর হচ্ছে কি হাফ বটম আর্ক। এটাকে একটা লুপকে যেমন এভাবে ডিফাইন করা যায়, আরেকভাবে ডিফাইন করা যায়। এটাই দেখো, আমি যদি না কাটতাম এখানে, যদি আমি কাজটা এখান থেকে শুরু করতাম, একটু খেয়াল করো এখানে, যদি আমি কাজটা এখান থেকে শুরু করতাম তাহলে একটা লুপ কোথায় এসে শেষ হতো? এখানে নাকি এখানে? এই পর্যন্ত এসে শেষ হতো না? তখন এইটুককে একটা লুপ বলা যেত না? যেহেতু আমি এদিক থেকে হাফ বটম আর্ক বাদ দিয়েছি, তাহলে এদিকে আমি হাফ বটম আর্ক দূরে দিয়েছি, এটা তো একটা কি ফুল লুপ। তাহলে একটা ফুল লুপকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি। একটা লুপ সমান একটা নিটেড স্ট্রাকচারের মধ্যে উপরে যে অংশটা হয়, নিটিং হয়ে যে উপরের অংশটা হয়, উপরের অংশটা একটু পরে বুঝবা, মানে আমরা যখন কোর্সে ঢুকবো তখন বুঝবা। উপরের অংশটা তৈরি করে হচ্ছে একটা নিডেল, নিটিং নিডেল। মানে এই যে বাঘটা খাচ্ছে না এখানে, এই বাঘটা খাওয়াইতে পারে হচ্ছে নিডেল, নিটিং নিডেল। আর নিচের দিকে যে বাঘটা খায়, এই যে এটা নিডেলের জন্য খায় না, এটা হচ্ছে একটা সিঙ্কার থাকে মেশিনে। আমরা এগুলো পরে দেখবো আর কি, যে সিঙ্কার একটা পার্ট, নিডেল হচ্ছে আর একটা পার্ট। তো সিঙ্কারের জন্য যে অংশটা হচ্ছে সেই লুপটাকে বলা হয় সিঙ্কার লুপ। আর যে অংশটা নিডেলের জন্য হচ্ছে, মানে নিডেল টেনে যে অংশটাকে বাঁকাচ্ছে সুতা, লুপ করতেছে, তাকে বলা হচ্ছে নিডেল লুপ। মানে একটা স্ট্রাকচারের মধ্যে উপরের অংশটাকে বাঁকাচ্ছে একজন, তো যে বাঁকাচ্ছে তার নাম অনুসারে ওখানে ওই অংশটাকে আমরা বলতেছি ওই লুপটা হচ্ছে নিডেলের জন্য দায়ী, নিডেলের জন্য নিডেল লুপ। আর নিচের অংশটা বাঁকাচ্ছে হচ্ছে সিঙ্কার, এই জন্য তাকে আমরা বলতেছি সিঙ্কার লুপ। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে নিডেল লুপ, আর এটা এই অংশটা, এই বাঘটা খায় হচ্ছে নিডেলের জন্য। আর নিচের দিকে যে বাঘটা, এটা হচ্ছে ওই যে কাপড়কে হোল্ড করে রাখে, এটা পরে বুঝবা। কাপড়কে হোল্ড করে রেখে সিঙ্কার, সিঙ্কার যখন কাপড়কে হোল্ড করে রাখে তখন নিচের দিকে এই বাঘটা আসে। যেহেতু এই বাঘটা দেয় হচ্ছে সিঙ্কার, এই জন্য এটাকে বলা হয় সিঙ্কার লুপ। তাহলে একটা লুপের মধ্যে দুটা জিনিস থাকে, নিডেল লুপ আর হচ্ছে সিঙ্কার লুপ। তাহলে আমাদের এই যে নিডেল লুপ এবং সিঙ্কার লুপ ব্যাপারটা কিন্তু চলে আসছে। নিডেল লুপ মানে হচ্ছে একটা নিডেল স্ট্রাকচারের উপরের অংশটা, উপরের লুপটা, আর নিচের দিকের যে ফুল লুপটা আছে সেটা হচ্ছে একটা সিঙ্কার লুপ। নিডেল এবং সিঙ্কার এরা হচ্ছে প্রাইমারি নিটিং এলিমেন্ট। এগুলো পরে আসবে, মানে এখন যেহেতু আসছে একটু বলে দিলাম। যেমন আমাদের উইভিং এ প্রাইমারি উইভিং এর মোশন আছে না, শেডিং, পিকিং, বিট আপ, এগুলো ছাড়া কি উইভিং হয়? হতে পারবে? পারবে না। তো এইখানেও নিডেল ছাড়া নিটিং হবে না। সিঙ্কার কিছু মেশিনে থাকে না, কিছু মেশিনে সিঙ্কার দরকার হয় না, এটা যদিও এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু কিছু কিছু জায়গায় বাদ দেওয়া যায়। আর হচ্ছে ক্যাম আছে, ক্যাম, তিনটা জিনিস, মানে প্রাইমারি নিটিং এলিমেন্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে নিডেল, এগুলো পরে আসবে, ক্যাম, আর হচ্ছে সিঙ্কার। একেবারে তুমি উইভিং এর সাথে কম্পেয়ার করতে পারো যে শেডিং, পিকিং, বিট আপ যেমন একেবারে ম্যান্ডেটরি লাগবেই, এছাড়া উইভিং হবে না, তেমনি নিটিং করতে গেলে এই এলিমেন্টসগুলো দরকার হবেই। নিডেল লাগবেই, ক্যাম লাগবে। সিঙ্কারটা অল্প কিছু মেশিনে, সিঙ্কার ছাড়াও কাপড় হয় কিছু মেশিনে, সেগুলো পরে বলবো। ডাবল জার্সি মেশিনগুলোতে মূলত আসলে সিঙ্কার লাগে না, সিঙ্কারের কাজটা নিডেলগুলোই করে ফেলে। তাহলে আমরা এইখান থেকে 8টা টার্ম কি বুঝতে পারছি? নিডেল লুপটা কি বুঝছি? নিডেল লুপ কি? হ্যাঁ, একটা নিডেল স্ট্রাকচারের উপরের দিকে যে লুপটা, যা কিনা নিডেলের জন্য ফর্ম হয়, সেটা হচ্ছে নিডেল লুপ। আর সিঙ্কার লুপ নিডেল স্ট্রাকচারের
যে নিচের দিকে যে লুপটা ফর্ম করে, যা সিঙ্কারের জন্য আসলে তৈরি হয়ে থাকে, তাকেই বলা হয় সিঙ্কার লুপ। যদিও বেশিরভাগ নিটেড স্ট্রাকচারের লুপগুলো ওপেন ফর্মে থাকে, হ্যাঁ, তারপরেও কিছু কিছু জায়গায় ওয়ার্প নিটিং এর এবং ওয়েব নিটিং এরও অল্প কিছু জায়গায় মাঝে মাঝে লুপটা ক্লোজ ফর্মেও থাকে। তো এটাকে বলা হয় একটা ক্লোজ লুপ, এটাকে বলা হয় ওপেন লুপ। ক্লোজ আর ওপেনের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা একদিক থেকে লুপটা শুরু হয়, আরেক দিকে শেষ হয়। এখানেও সেম, একদিক থেকে শুরু হয়, আরেক দিকে শেষ হয়, বাট শুরু আর শেষের মাঝখানে একটা ক্রসিং হয়ে যায়। নিজে একটা ক্রস যদি করে ফেলে, তখন সেটাকে বলা হয় ক্লোজ লুপ। আর যদি সে ক্রস না করে এই পাশ থেকে ওই পাশে ওপেন থাকলো, তখন সেটাকে বলা হয় ওপেন লুপ। এটা একটা ওপেন লুপ, ক্লোজ লুপ। হ্যাঁ, এই যে এটা নিচেরটা, না নিচেরটা হবে না, আমরা শুধু ক্লোজ লুপটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে একটা ক্লোজ লুপ। নিচেরটা ক্লোজ না ওপেন, সেটা যদি আমি ক্লোজ করি ক্লোজ হবে, ওপেন করলে ওপেন হবে। হ্যাঁ, পরে সুতাটা দিয়ে দেখলে দেখা যাবে আর কি, যে ওখানে কি অবস্থা আছে। তাহলে একটা লুপ যখন আরেকটা লুপের সাথে ইন্টারমেশ করার সময় যেদিক থেকে আসে, এরপর পাশের সাইড থেকে বের হয়ে যায়, ঠিকই সবগুলো লুপে এভাবেই হয়, কিন্তু যাওয়ার সময় যদি ক্রস করে যায়, তখন সেটা হবে ক্লোজ লুপ। আর যদি ক্রস না করে, তাহলে সেটা হবে ওপেন লুপ। তো যেহেতু আজকে আগাচ্ছি, একটু আগায় যাই। এই যে দুইটা স্ট্রাকচার আমরা লিখছি, এই দুইটার মধ্যে কি পার্থক্য তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, এইটাকে পিছন থেকে এরকম দেখা যাবে না, বোঝা যায়? মানে এটাকেই পিছন থেকে দেখলে এরকম দেখা যাবে, মানে এই কাপড়ের পিছন থেকে এটা দেখো, এটা সামনে থেকে এটা পিছনে দেখা যাবে। মানে মনে করো এটা একটা কাপড়, কাপড়ের এই পাশে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে যে অংশগুলো দেখতে পাচ্ছ সামনে, তোমার সামনে যেগুলো ফুটে উঠতেছে, সেগুলো কি? এই যে এই 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 অংশগুলো ফুটে উঠতেছে না? এই যে এগুলো দেখতেছ, এগুলা, এই জিনিসগুলো বেশি ফুটে উঠতেছে না? আচ্ছা, আবার একটু বলে রাখি, তোমরা যেরকম মনে করতেছো এরকম ফাঁকা ফাঁকা, কাপড় কিন্তু এরকম ফাঁকা ফাঁকা না। কাপড়ের মধ্যে ব্যাপারটা অনেক কমপ্যাক্ট, টাইটনেস ফ্যাক্টর অনেক হাই। আমরা এখানে ফাঁকা ফাঁকা করে দেখাচ্ছি বোঝার জন্য। তো যদি এটা কমপ্যাক্ট হয়, তাহলে কিন্তু এই ল্যাগগুলো তুমি দেখতে পারবে না। একটু খেয়াল করে দেখো, এই ল্যাগগুলো কিন্তু পিছনে পড়ে যাবে, তুমি দেখতে পারবে কি তাহলে? এইখানে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখবা যে তুমি এই যে এটা দেখতে পারবা, এটা দেখতে পারবা, এইটা, এইটা, এগুলো দেখতে পারবা, তাই না? এই অংশগুলো দেখা যাবে এই পাশ থেকে। ওগুলো আছে আসলে পিছনে আছে, চাপানো থাকলে তো আর পিছনেটা দেখা যাবে না। এখানে কি হবে, এখানে কিন্তু এরা ভালো দেখা যাবে, এইগুলো ভালো দেখা যাবে। এই ব্যাপারটা কি বুঝতে পারো? এই ব্যাপারটা তোমাদের এই যে টি শার্ট যেগুলো পরো, পোলো শার্ট গুলো পরো, এগুলো দেখবে দুই পাশ থেকে দুই রকম দেখা যায়, কিছু দুই রকম দেখা যায়, কিন্তু দুই পাশ একই রকম দেখা যায়, এগুলো আসবে বুঝেছে। কিন্তু যখন একটা নিটেড ফেব্রিকের বা নিটেড স্ট্রাকচারের এই অংশগুলা ভিজিবল হয়, মানে ওই ওই কাপড়ের একটা সাইড থেকে তাকালে শুধু এই জিনিসগুলোই দেখা যায়, তখন ওই সাইডটাকে, কাপড়ের ওই সাইডটাকে বলা হয়
ব্যাক। আর যদি লেগ গুলা প্রমিনেন্ট হয়, শুধু লেগ গুলা দেখা যাচ্ছে, তাকে বলা হয় টেকনিক্যাল পেজ। টেকনিক্যাল পেজ সাইডে ভি আকৃতি দেখা যায়, ভি আকৃতি। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে কাপড় দেখাই দিব, ফেস কোনটা ব্যাক কোনটা, বা আজকেও যদি কয়েকজন স্যাম্পল হিসেবে সামনে আসতে পারো তাহলে আমি দেখাইতে পারি, যারা টি শার্ট বা পোলো শার্ট পরে আসো। আচ্ছা, ফেস চিনার উপায় কি? ফেসে লেগ দেখা যাবে, এটা তো আর বলা যাবে না মৌখিকভাবে লেগ দেখা যাবে। লেগটাকে আমরা বলি ভি শেপ। তার মানে নিট ফেব্রিকের যেই সাইডটাকে আমরা ফেস সাইড বলি, টেকনিক্যাল ফেস বলি, সেই সাইডে দেখা যাবে কি ভি আকৃতি, ভি আকৃতি দেখা যাবে। এবং মনে রাখবা একটা ক্লিয়ার ভার্টিক্যাল লাইন থাকবে টেকনিক্যাল ফেস সাইডে। তুমি একদম কিছুই বুঝতেছো না, অনেক সময় সুতা খুব চিকন হলে, জার্সি যেগুলো আমরা পরি, জার্সিতে তো চিকন ইউজ করা হয়, ফিলামেন্ট ইউজ করা হয়, তারপর ম্যানমেড ফাইবার ইউজ করা হয়, তখন তো তুমি ওইগুলো মানে লুপগুলো বুঝতে, মানে ভি আকৃতি আর বুঝতে না, কিন্তু একটা ক্লিয়ার লাইন খুঁজে পাবে, একটা ক্লিয়ার ভার্টিক্যাল লাইন। এই যে একটা ভার্টিক্যাল লাইন, এই লাইনটা কি এখানে কখনো আসবে? যেই সাইডে একটা ক্লিয়ার ভার্টিক্যাল লাইন থাকে, তুমি একদম ক্লোজলি না দেখেও যেই সাইডে ক্লিয়ার ভার্টিক্যাল লাইন থাকে সেটা হচ্ছে কি সাইড? ফেস সাইড। যদিও আমরা এভাবে বলি না কথা, আমরা বলি হচ্ছে যেই সাইডে কি থাকবে, ভি শেপ থাকে, যেই সাইডে ভি আকৃতি দেখা যায় তাকে বলা হয় কি টেকনিক্যাল ফেস। আর এটা যদি ক্লোজলি না দেখে দূর থেকে তুমি বুঝতে চাও, দূর থেকে বোঝার জন্য উপায় হচ্ছে ক্লিয়ার ভার্টিক্যাল লাইন দেখা যাবে যেই সাইডে, সেটা হচ্ছে কি সাইড? টেকনিক্যাল ফেস। আর টেকনিক্যাল ব্যাক সাইডে দেখা যাবে হচ্ছে আর্ক। আর্ক মানে কি? বৃত্তচাপ না? একটা বৃত্তচাপকে আর একটা বৃত্তচাপ এরকম ধরে রাখছে, এরকম ধরে রাখছে, এরকম মনে হবে, সেটাকে বলা হবে ব্যাক সাইড। আর্ক ভিজিবল হবে, আর্ক। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো, কাপড় নিয়ে আসবো। কাপড় নিয়ে আসলে তোমাদেরকে আগে দুটো দেখাবো, তারপর তোমরা দেখে বলবা যে কোন সাইডটা ফেস সাইড, কোন সাইডটা ব্যাক সাইড। এটা হচ্ছে তোমার একটা বেসিক কাজ, মানে এই এই দক্ষতাটা সবার একেবারে A+B² সূত্রের মতো অর্জন করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো ভাই যে কোনো সময় যদি তোমাকে কেউ বলে যে বলো তো কোনটা ফেস, এটা ফেস, কোনটা ব্যাক, এটা ব্যাক, এটা যে কোনো টি শার্ট পোলো শার্ট দেখে সাথে সাথে অ্যাট এ গ্লান্স পারতে হবে সবাই। এই দক্ষতাটা অবশ্যই সবার অর্জিত হইতে হবে। যদিও ল্যাবে এই জিনিসটা দেখানো হবে, তারপর আমরা ক্লাসেও দেখাবো। এটা টেকনিক্যাল বলা হয় কেন? ফেস মানে তো ফেস, যা আউটার সাইডে থাকে তাকে ফেস বলা হয়, যা ইনার সাইডে থাকে সেটা ব্যাক। আমার শার্টের ফেস সাইড কোনটা? এই যে বাইরের সাইডটা, আর ব্যাক হচ্ছে যে এটা ভিতরেরটা। তুমি যেটা পরে আসো সেটা আউটার সাইডটা তো ফেস, আর ইনার সাইডটা হচ্ছে ব্যাক। টেকনিক্যাল বলা হচ্ছে কেন? টেকনিক্যাল বলা হওয়ার কারণ হচ্ছে এটা টেকনিক্যালি ফেস। টেকনিক্যালি ফেস বলতে আমরা বুঝি, মনে করো একটা গার্মেন্টস তুমি মানে একটা ফেব্রিক বানালাম, এক পাশ দেখতে এরকম, আরেক পাশ দেখতে এরকম, কোনটা বেশি সুন্দর? ফেসটা সুন্দর বেশি। কিন্তু এরকম লোক আছে না দেশে যাদের কাছে এটা বেশি সুন্দর লাগে, এই সাইডটা, দুটো তো সাইড, দুটো দুই রকম দেখতে আর কি। তোমার কাছে এটা ভালো লাগতেছে, কিন্তু আরেকজন কাছে এটা দেখতে বেশি ভালো লাগছে। এবং এরকম হয় এই যে পোলো গুলোতে, ওই যে পোলো পরে আছে, ওই পোলোর কিন্তু ব্যাক সাইডটা উপরে দিছে, ফেস সাইডটা নিচে, দেখো ক্লিয়ার ভার্টিক্যাল লাইনটা পিছনে আছে। বিশেষ করে পোলোগুলোতে, পোলোতে বা লাকোস্টে, ওই যে স্বাগত কুণ্ড তুমি যেটা পরে আছো সেটাও ব্যাক সাইডটা উপরে দিছে, ফেস সাইডটা ভিতরে দিছে। এখন আমি কাপড় বানানোর সময় একটা সাইডকে বলতেছি ফেস সাইড, আমরা যারা ফেব্রিক ইঞ্জিনিয়ার, আর একটা সাইডকে বলতেছি আমি ব্যাক সাইড।
বা সেটা গার্মেন্টসে গিয়ে উল্টে যাচ্ছে না। এখন গার্মেন্টসে গিয়ে সে উল্টাক, কিন্তু আমি একটা শব্দ জুড়ে দিব, সেই শব্দ জুড়ে দেওয়ার কারণে সেটা পৃথিবীর যেখানেই যাক এটা ওই নামেই চিহ্নিত হবে। ওই বাইরের সাইডটা আমি, ও বাইরের সাইডটাকে বলতেছে ফেস সাইড, মানে গার্মেন্টসের ফেস, বাট আমার জন্য ওই কাপড়টার ক্ষেত্রে কাপড়ের পয়েন্ট অফ ভিউ থেকে ওটা হচ্ছে টেকনিক্যাল ব্যাগ। যেহেতু ওখানে কি দেখা যাচ্ছে, আর্ট দেখা যাচ্ছে। কনসেপ্টটা বুঝতে পারছি না, আমরা টেকনিক্যাল শব্দটা কেন জুড়ে দিছি? টেকনিক্যাল শব্দটা আমরাও জুড়ে দিছি। আমরা জুড়ে দিছি মানে সে ওখানে নিয়ে হয়তোবা ব্যাগটাকে ফেস হিসেবে ব্যবহার করবে গার্মেন্টসে। বিশেষ করে মেয়েদের কার্ডিগানগুলোতে যে সোয়েটারে এই কাজটা প্রচুর হয়, এই ব্যাক সাইডটাকে বাইরে দেওয়া হয়, ফেস সাইডটা ভিতরের দিকে দেওয়া হয়। তো তার মানে গার্মেন্টসে গিয়ে তো আসলে ব্যাগটা ফেস হয়ে গেল, ফেসটা ব্যাগ হয়ে গেল। তো তাহলে কি আমি ফেসকে ওখানে গিয়ে আবার ব্যাগ বলবো, ব্যাগকে এখানে এসে ফেস বলবো? এরকম তো বলবো না। মানে আমরা টেকনিক্যাল ফেস বলি মানে হচ্ছে কাপড় তৈরি করার, মানে কাপড় যে নিটিং হয়েছে সে নিটিং করার কনসেপ্ট অফ ভিউ থেকে, মানে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন কাপড় বানিয়েছিলাম তখন কাপড়ের যে আকৃতি, যেটাকে আমরা ফেস হিসেবে বানিয়েছি, যেটাকে ব্যাগ হিসেবে বানিয়েছি, সেটাকে আমরা টেকনিক্যালি ফেস বলি, টেকনিক্যালি ব্যাগ বলি। এবং সেটা গার্মেন্টসে গিয়ে উল্টে যেতে পারে, সমস্যা নাই। উল্টাইলেও গার্মেন্টসে মনে করো তুমি ব্যাক সাইডটাকে বাইরে দিছো, তো ঠিক আছে, আমাদের গার্মেন্টসের ব্যাক সাইড মানে গার্মেন্টসের ফেসে যেই জিনিসটা ফুটে উঠতেছে বা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল ব্যাগ। কেন? কারণ হচ্ছে ওখানে আমি আর্ক শেপ দেখতে পাচ্ছি, ওখানে ক্লিয়ার ভার্টিক্যাল লাইন নাই, মানে এরকম ফেসের কোনো ব্যাপার নাই, সুতরাং ওইটাকে আমি ফেস বলবো না। ওটাকে এই জন্য আবার তো ফেস ব্যাগ বললে তো ঝামেলা হয়ে যাবে, ও বলবো না এটাই ফেস, আমি বলবো না এটাই ব্যাগ। এই ঝামেলাটা যাতে না হয়, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা টেকনিক্যাল, মানে এই শব্দটা জুড়ে দিই। মানে টেকনিক্যাল কথাটার মানে হচ্ছে টেকনোলজি বা ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে, মানে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা ফেস, ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে এটা ব্যাগ। এবারে সে যেখানে যাক না কেন এটা সারা জীবন টেকনিক্যাল ফেসই, ব্যাগটা সারা জীবন টেকনিক্যাল ব্যাগই আমাদের কাছে। কিন্তু এটা টেকনিক্যাল ফেসটা কখনো গার্মেন্টসের ব্যাক সাইড হতে পারে, এটা আমরা বললাম, ঠিক আছে। আবার টেকনিক্যাল ব্যাগটাও, মানে টেকনিক্যাল ফেসটাও গিয়ে গার্মেন্টসে ব্যাগ হতে পারে, ব্যাগটাও কিন্তু আবার গিয়ে ফেস হতে পারে। কিন্তু যাই হোক না কেন, আমরা যদি টেকনিক্যাল শব্দটা জুড়ে দিই সাথে থাকে, তাহলে সেটা যেই অবস্থায় থাকুক আমরা শুধু আকৃতি দেখবো, যে কি দেখতেছি, আমি কি আর্ক দেখতেছি নাকি লেগ দেখতেছি। যদি লেগ দেখি তাহলে কি টেকনিক্যাল ফেস, আর যদি আমি আর্ক দেখি তাহলে সেটা টেকনিক্যাল ব্যাগ। তাহলে আমরা এই যে 12টা টার্ম শিখলাম, এই 12টা টার্মই থাক আজকে এই টার্মগুলো একটু ভালো করে বাসায় দেখো, বইতে আছে, একটু বোঝার চেষ্টা করো, তারপরে আমরা আস্তে আস্তে আগাবো।